বিছানায় বসে পা নাচাতে নাচাতে পান চিবোচ্ছেন শাহানা। ওনার ঠিক সামনে একটি চেয়ারে বসে আছেন বড় যা জয়নব। বুড়ো আঙ্গুলে লাগানো চুনটুকু মুখে নিয়ে শাহানার দিকে তাকিয়ে তার হাব ভাব পরখ করছেন। ছোট যা করবি দুপুর পর্যন্ত অবশ্যই এখানেই ছিলেন। এরপর খেয়ে দিয়ে সেই যে নিজের ঘরে গিয়েছেন আর এই মুখ হননি। ফুলকুঞ্জে আজ আত্মীয় স্বজনদের ভিড় কমেছে, যে যার মতো ফিরে গিয়েছে নিজেদের আবাসস্থলে। বড় জায়ের হাব ভাব অনেকক্ষণ ধরে আর চোখে লক্ষ্য করছেন শাহানা। এবার আর হেরফের না করে সোজা ওনার দিকে ফিরে শুধালেন, কি ব্যাপার ভাবি, বারবার এভাবে তাকাচ্ছেন কেন? কিছু বলবেন? না। তাহলে হঠাৎ আজ এ অসময়ে আমার ঘরে? খানিকটা ইতস্তত বোধ করলেন জয়নব। আমতা আমতা করে বললেন, শুনলাম সকাল থেকে নাকি তুই অসুস্থ, বাড়িতে ডাক্তার পর্যন্ত আইয়া পড়ছে, কিন্তু তোরে দেখা তো তেমন মনে হইতাছে না। শব্দ করে দীর্ঘশ্বাস ফেলেন শাহানা। উত্তর দেন, সব অসুখ কি আর দেখা যায় গো বুবু? এ হলো গিয়ে মনের অসুখ, যা চোখ দিয়ে দেখা যায় না। জায়ের কথার আগামাথা কিছুই বুঝলেন না তিনি। হৃদয় কুঞ্চিত করে বললেন, তোর মতি গতি আমি বুঝি না, কখন কি করস নিজেই জানোস না। বলেই মুখ বাঁকালেন। ধীরপাই হেঁটে জায়ের কক্ষ ছেড়ে চলে গেলেন তৃতীয় তলার উদ্দেশ্যে। এর মিনিট পাঁচেক পরে হন্তদন্ত হয়ে কোত্থেকে যেন ছুটে এলো তিথিয়া। হাঁপাতে হাঁপাতে মায়ের উদ্দেশ্যে এলোমেলো বাক্যে বলে উঠল, আম্মা, তৈমুর তো বউ নিয়ে বাড়ি ফিরে এসেছে, নিশ্চয় ওদের গাড়ি রেখে এলাম। মেয়ের কথায় টনক নড়ে উঠল শাহানার। কাঁসার বাটিটায় মুখে থাকা অবশিষ্ট পান আর পিকটুকু ফেলে মুখটা মুছে নিয়ে তা খাটের নিচে ঠেলে দিলেন। তারপর লম্বা হয়ে বিছানায় শুয়ে অসুস্থতার ভান করে পড়ে রইলেন। ফোন কলে বড় বোনের কাছ থেকে মায়ের অসুস্থতার খবর শুনে চিন্তায় চিন্তায় অস্থির হয়ে গিয়েছিল তৈমুর। ওই মুহূর্তে আর বেশি কিছু না ভেবেই রায়হান কবিরকে বুঝিয়ে উথুমিকে নিয়ে রওনা দিয়েছিল বাড়ির উদ্দেশ্যে। এখন সন্ধ্যা, মাগরিবের আজান পড়েছে মিনিট 10 আগে। খয়েরি রঙের গাড়িটি গেট পেরিয়ে ভেতরে এসে থামতে গাড়ি থেকে নেমে গেল তৈমুর। ড্রাইভারকে লাগেজগুলো ভেতরে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়ে বাগান পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো সে। উথুমির মধ্যে কোনো তাড়াহুড়ো নেই। সে আপন মনে ধীর পায়ে এগিয়ে চলছে দালানটির দিকে। এইটুকু সময়ে আশপাশটা যতটুকু দেখা যায় ঘাড় ঘুরিয়ে তা দেখে নিচ্ছে। যদিও এই অল্প স্বল্প আধারে সবকিছু ভালো করে দেখা যাচ্ছে না, তবুও চারিপাশটা বেশ সুন্দর। উথুমির এই গা ছমছমে পরিবেশটাই বড্ড মনে ধরেছে। ইচ্ছে করছে এখানে থম মেরে বসে থাকতে। অন্দরমহলে একটা কেদারায় বসে আছে তুরাগ। তার সামনে সোফায় বসে অঙ্ক কষছে তুরাগের আর জেবার একমাত্র ছেলে জোহান। আর একটু পর পর জানা অঙ্কগুলোই ভুল করছে ছেলেটা। ছেলের এই অবস্থা দেখে চরম বিরক্ত তুরাগ। এতবার বুঝিয়ে দেওয়ার পরেও কিনা এই অবস্থা তার। রাগটাকে আর সংযত রাখতে পারল না সে। ধমকের সুরে বলে উঠল, এই সহজ সহজ অঙ্কগুলো আবার ভুল হয় কি করে? রোজ রোজ যে টিচার এসে ঘন্টার পর ঘন্টা পড়িয়ে যায়, তখন মন কোথায় থাকে? নাকি অঙ্ক বোঝায় না ভালো করে? না বুঝলে বলিসনি কেন? সামনে না তোর পরীক্ষা, পরীক্ষায় ফেল করলে কিন্তু খুব মার খাবি জোহান। ভয়ে কেঁপে উঠল জোহান। ভীত দৃষ্টিতে পিতার পানে এক পলক তাকিয়ে নামিয়ে নিল দৃষ্টি। যেবার রান্নাঘর থেকে গরম দুধের গ্লাস আর চায়ের কাপ ট্রেতে করে এনে রাখলো টি টেবিলের উপর। পিছু ঘুরতেই এই অসময়ে বাড়িতে দেবরের আগমনে অবাক হলো সে। চমকায়িত কণ্ঠে শুধালো, এ কি তৈমুর, তুমি? তোমাদের না দুদিন থাকার কথা ছিল? তাহলে গতকাল কি আজ ফিরে এলে যে? তুরাগও ফিরে তাকালো ছোট ভাইয়ের দিকে। স্ত্রীর কথায় সহমত পোষণ করে জিজ্ঞেস করলো, ঠিকই তো, হঠাৎ ফিরে এলি যে, কিছু হয়েছে? উথমি কোথায়? সেসবের কোনো উত্তর দিল না তৈমুর। বিচলিত কণ্ঠে শুধালো, শুনলাম আম্মা নাকি অসুস্থ, ডাক্তার দেখিয়েছ? কি হয়েছে আম্মার? আর তোমরাই বা কেমন? অসুস্থ একটা মানুষকে ফেলে রেখে এখানে বসে আছো? তার এহেন কথায় দম্পতি যুগলের মুখশ্রীতে ফুটে উঠল বিস্ময়। একে অপরের দিকে চাওয়াচাই করে কয়েক সেকেন্ডের নীরবতা পালন করলো। তারপর গলা ঝেড়ে তুরাগ বলল, আজকে একটু বেশি গরম পড়েছে, তারপর সকাল থেকে দুপুর পর্যন্ত কারেন্ট ছিল না। ওইদিকে বিয়েবাড়ির এত ঝুঁকি ঝামেলায় আইপিএসেও চার্জ দেওয়া হয়নি।
সব মিলিয়ে আর কি গরমের জন্য আমার প্রেশারটা একটু বেড়ে গিয়েছিল। একটু বেড়েছিল? হ্যাঁ একটুই। তার জন্য তোমার ভাই বাড়িতে পরিচিত ডাক্তার আনি আমার চেক আপ করিয়েছে। যা বলার ডাক্তারই বলেছেন। দুপুরে তো খাবার নিয়ে গেলাম ওনার ঘরে, কিন্তু তোমাদের আমার তো যত রাগ সব ছেলের বউদের উপর, তাই আমার হাতে আর খেলো না। উল্টো নতুন করে আপাকে দিয়ে খাবার আনিয়ে খেয়েছেন, অথচ রান্নাটা কিন্তু আমি করেছিলাম। তা তোমায় এই খবর কে দিল শুনি? জেবার কণ্ঠে তার ছিল। দুপুরের দিকে বাবু ফোন করলো, তখনই জানালো। মুহূর্তে জেবার মুখভঙ্গি বদলালো, জমা হলো তাতে রাগ, ক্ষোভ। সেই রাগত দৃষ্টি সে তৎক্ষণাৎ নিক্ষেপ করলো স্বামীর পানে। স্ত্রীর এই রণচণ্ডী রূপ দেখে যা বোঝার বুঝে গেল তুরাগ। কপালের ঘাম মুছে ছেলের উদ্দেশ্যে কড়া স্বরে বলল, বই খাতা নিয়ে ঘরে যা, আমি এসে সবগুলো অঙ্ক কিন্তু দেখব, ভুল হলেই মায়ের হবে। পিতাকে বরাবরই খুব ভয় পায় জোহান, তাই চুপচাপ মাথা নাড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করলো সে। তৈমুরও আর দাঁড়ায় না, সিঁড়ি বেয়ে চলে যায় মায়ের ঘরে। দরজায় নক করে অনুমতি চায়। আসবো আম্মা? ভেতর থেকে মায়ের কণ্ঠস্বরের বদলে ভেসে আসে বড় বোনের কণ্ঠস্বর। আয়। অনুমতি পেয়ে আর বিলম্ব না করে ভেতরে প্রবেশ করলো তৈমুর। পূর্ণ দৃষ্টিতে মাকে দেখে চেয়ার টেনে বসলো, বোনের উদ্দেশ্যে প্রশ্ন করলো, আম্মা কি ঘুমাচ্ছেন? দেখতেই তো পাচ্ছিস। খুব অসুস্থ? ডাক্তার বিছানা থেকে নামতে নিষেধ করেছেন। ও, তা দুপুরে খাবার কি ওষুধ খেয়েছেন? আর খাবার অনেক চেষ্টা করে অল্প একটু খাইয়ে ওষুধ খাইয়েছি। বাড়িতে এতগুলো মানুষ থাকতেও আমার আম্মা সেবা করার মতো করে মানুষই নেই। মাঝে মধ্যে তো আমার খুব চিন্তা হয়, আমি না থাকলে কি হবে আমার আম্মার। দীর্ঘশ্বাস ফেলে আঁচলে মুখ গছিল তিথিয়া। এই মুহূর্তে কেমন অনুভূতি প্রকাশ করা উচিত তৈমুর ঠিক বুঝতে পারল না। নিচে বড় ভাই আর ভাবির কথা শুনে এলো এক কথা, আর উপরে সে বোনের কাছ থেকে শুনেছে আরেক কথা। কার কথা বিশ্বাস করবে সে? ভাই আর ভাবিও যে মিথ্যা বলার মানুষ নন তা সে জানে। আর বোন? দীর্ঘশ্বাস ফেলে চিন্তা ভাবনার সমাপ্তি টেনে বসা থেকে উঠে দাঁড়ায় তৈমুর। মায়ের ঘুম ভাঙলে যা বোঝার বোঝা যাবে, তাই বিনয়ের সহিত বলল, আম্মা ঘুমাচ্ছেন, ঘুমাক তবে। তুমি তো আমার কাছে আছো, আমি বরং ফ্রেশ হয়ে আসি। কথা শেষ করে মায়ের কক্ষ থেকে বেরিয়ে এলো তৈমুর। সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বসলেন শাহানা। চোখে মুখে ওনার বিশ্বজয়ের হাসি। সে হাসি বজায় রেখে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, দেখেছিস, মায়ের অসুস্থতার খবর শুনেই আমার ছেলে সব ফেলে চলে এসেছে। বলেছিলাম না আমার তৈমু তুরাগের মতো নয়। হ্যাঁ মানছি, বিয়েটা না হয় আমার মতের বিরুদ্ধে গিয়ে করেছে, কিন্তু বইয়ের জন্য মাকেও কখনোই ছেড়ে যাবে না। মায়ের এই আনন্দ উল্লাস মোটেও পছন্দ হলো না তিথিয়ার। ক্রোধের অনলে দগ্ধ হলো সে। চোখে মুখে ছাপিয়ে গেল মলিনতায়। একরাশ বিরক্তি নিয়ে বলল, এত খুশি হয়নি আম্মা, এখনো কিন্তু অনেক সময় পড়ে আছে। আরো কয়েকদিন যাক, তারপর সব টের পাবেন। ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতামগুলো রয়েসই খুলছে তৈমুর। বাথরুম থেকে ভেসে আসছে পানির টুপটাপ শব্দ। কয়েক মিনিটের মধ্যে পরিধেয় পোশাক বদলে ফেললো সে। বিছানার এক কোণে চুপটি করে বসে দৃষ্টি স্থির রাখলো মেঝেতে। দরজা খোলার আওয়াজ হলো। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো উথুমি। চেনা মানুষটিকে দেখেও না দেখার ভান করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ব্যস্ত হয়ে পড়লো। তৈমুর পুরো সময়টা মনোযোগ দিয়ে স্ত্রীকে দেখলো। গলা খাকারি দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে বলল, এই অসময়ে আবার গোসল করতে গেলেন কেন? দিনে তো করছিলেন একবার, এখন শুধু হাত মুখ ধুয়ে নিলেই হলো। সবটাই শুনলো তুমি, কিন্তু উত্তর দেওয়ার কোনরূপ প্রয়োজন বোধ করলো না। স্ত্রীর থেকে আশানুরূপ কোনো উত্তর না পেয়ে মিউয়ে গেল তৈমুর। হুটহাট এভাবে ফিরে আসায় কি রাগ করেছে মেয়েটি, নাকি অভিমান করেছে? জিজ্ঞেস করতে চেয়েও করলো না, শুধু বলল, আম্মা অসুস্থ। খবরটা শোনার পরেও কিভাবে ওখানে থাকি বলুন? মন খারাপ করবেন না, পরবার গেলে না হয় আপনার যত দিন ইচ্ছে ততদিনে থেকে আসবেন। এবারও নীরবে শুনে গেল উথুমে। স্ত্রী নীরবতায় কথা বাড়ানোর সুযোগ পেল না তৈমুর। চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে হাত মুখ মুছে আবার সোজা চলে গেল মায়ের ঘরে। রাতের খাওয়া দাওয়া শেষ হলো।
নিজ তত্ত্বাবধানে মাকে খাইয়ে সেখানে ঔষধ হাতে বসে রইল তৈমুর। ছেলের এত সেবা যত্নে একদিক দিয়ে আনন্দিত, আবার অন্য দিক দিয়ে বিরক্ত শাহানা। আমতা আমতা করে বললেন, আমি এখন ঠিক আছি, ওষুধের কোনো প্রয়োজন নেই, রেখে দে এটা। ওষুধ না খেলে পুরোপুরি সুস্থ হবেন কিভাবে বলুন তো? তিথির কথা ছাড় তো, ও তো আমার অল্প কিছু হলেই চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যায়, তাই ফোন করে ওসব বলেছে। আর তুই বা কেমন ছেলে, এই সামান্য একটা কারণে এভাবে বাড়ি চলে আসবি? মায়ের এমন নমনীয়তায় আশ্চর্য হয় তৈমুর। ভেতরে কোথাও সৃষ্টি হয় সগৌরবের। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে। অযথা মাকে এতক্ষণ ধরে ভুল বোঝার কারণে নিজেই নিজেকে ধিক্কার জানায়। চমৎকার হেসে কোমল স্বরে বলে, আমার আম্মা অসুস্থ, আর সেই খবর শোনার পরে আমি শ্বশুরবাড়িতে বসে জামায়াত নিব? এ কি হতে পারে আম্মা? আমার কাছে পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে আপনি। এখন নিন ওষুধ খান, তারপর চুপটি করে ঘুমিয়ে পড়ুন। সকালবেলা উঠে দেখবেন একেবারে সুস্থ হয়ে গেছেন। পুত্রের প্রতি এতদিনের জমা সব রাগের পারদ নিমিষেই গলে গেল শাহানার। সবার ক্ষেত্রে নিষ্ঠুরতা, রাগ দেখাতে পারলেও সন্তানদের বেলায় এসব তিনি পারেন না। এই পৃথিবীতে নিজের বলতে যে এই সন্তান তিনজন ছাড়া তার আর কেউ নেই শাহানার। আর কোনো কিছু না বলেও ওষুধটি খেয়ে নিলেন তিনি। হাস্যোজ্জ্বল মুখে বললেন, এই গরমের মধ্যে কতটা পথ পাড়ি দিয়ে এসেছিস, ঘরে যা বাবা, বিশ্রাম নে গিয়ে। গাড়িতে এসেছিল আম্মা, আপনি আমার জন্য চিন্তা করবেন না। আপনি না ঘুমানো পর্যন্ত। কথা না বাড়িয়ে মাথা নাড়ালেন শাহানা। নিজের আনন্দটা পুত্রের সম্মুখে প্রকাশ করলেন না। বাধ্য নারীর মতো বালিশে মাথা রেখে চোখ জোড়া বন্ধ করে নিলেন। নিশ্চিন্তে বিছানায় পড়ে ঘুমাচ্ছেন জোহান। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রাগে ফুঁসছে জেবা। সন্ধ্যার সে রাগটা এখনো গলেনি তার। স্ত্রীর রাগ সম্পর্কে খুব ভালো করে অবগত তুরাগ। এমনিতেও তার বউটা কোমল হৃদয়ের নারী হলেও রেগে গেলে হয়ে ওঠে বাঘিনী। তাই তো সে এখনো চুপ। অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকার ভং করে ধরে বসে রয়েছে ঘরের এক কোণে পড়ে থাকা সিঙ্গেল সোফায়। স্বামীর এই নির্লিপ্ত ভঙ্গিতে রাগের পারদ তরতর করে বৃদ্ধি পেল যেবার। বিছানা থেকে নেমে সোজা গিয়ে দাঁড়ালো স্বামীর সম্মুখে। কোমরে দুহাত রেখে গমগমের স্বরে বলল, তোমার মা বোনদের কাণ্ড দেখে রীতিমতো আমি অবাক হয়ে যাচ্ছি। এমন কেন ওনারা? সংসার তো নিজেরাও করছে নাকি? আমরা তো এতগুলো মানুষ বাড়িতে থেকে ওনার দেখভাল করার পরও তৈমুরকে ফোন করে বাড়িতে নিয়ে আসতে হলো। সে কি চিরকালের জন্য শ্বশুরবাড়ি চলে গিয়েছিল? আর তোমার বড় বোনের কথা বলি হারি, নিজে তো জীবনও শ্বশুর শাশুড়ির খেদমত করল না, উল্টো শ্বশুরবাড়ির ছেলে আলাদা সংসার পেতেছে। এমনকি স্বামীকেও নিজের কথা উঠবোস করায় পর্যন্ত। তার উপর মাসের অর্ধেকটা সময় পড়ে থাকে বাপের বাড়ি। সেসবে কোনো সমস্যা নেই, সব সমস্যা শুধু ভাইয়ের বউদের নিয়ে। আমায় যা ইচ্ছে বলো, কিন্তু আমার মা বোন নিয়ে কিচ্ছু বলবে না জেবা। খুব গায়ে লাগে তাই না? আর ওনারা যখন বাড়ির বউদের সাথে খারাপ আচরণ করে তখন গায়ে লাগে না? সব পুরুষ মানুষই এক। সব পুরুষ এক মানে? সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে ভালোবেসে বিয়ে করলাম, নিজের বাড়ি ছেড়ে আলাদা ফ্ল্যাট নিলাম, তোমাকে সুন্দর একটা সংসার দিলাম, আর তুমি বলছো আমার গায়ে লাগে না? ক্রোধ নিয়ে তাকালো জেবা। সঙ্গে সঙ্গে আবারও মিউয়ে গেল তুরাগ। এমনিতেও সে মোটেও বউকে ভয় পায় না, বলতে গেল সিংহ পুরুষ। কিন্তু বউ রেগে গেলে যে সে সিংহ থেকে রূপান্তরিত হয় বিড়াল ছানায়। এরও অবশ্য একটা কারণ আছে। জেবার পিতা রিটায়ার্ড পুলিশ অফিসার। ওনার আবার বৈধ একটা বন্দুকও রয়েছে। প্রেমিক প্রেমিকা থাকাকালীন রাতের বেলা প্রেমিকার রাগ ভাঙাতে গিয়ে কতবারই না ভদ্রলোকের তাড়া খেয়ে এসেছিল তুরাগ। সেসব ভাবতে এখনো ভয়ে আত্মা কেঁপে ওঠে তুরাগের। তার উপর জেবা ওনার একমাত্র মেয়ে। মেয়ের প্রতি পিতার অনেক ভালোবাসা। সে মেয়েকে তুরাগ কষ্ট দিয়েছে জানলে তো তাকে নির্ঘাত গুলি করে মেরিয়ে ফেলবে। যতই হোক নিজেকে তুরাগ খুব ভালোবাসে। এই অকালে সে শ্বশুরের বন্দুকের গুলিতে শহীদ হতে চায় না। গলার আওয়াজ খাদে নামিয়ে স্ত্রীর উদ্দেশ্যে বলল, আম্মা আমায় জন্ম দিয়েছেন, বুবু ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছি। ছেলে মেয়েদের হাত খরচা দেওয়াটা বাবা পছন্দ করতেন না, কিন্তু হাত খরচা ছাড়া চলা যায়। স্কুল কলেজ থাকাকালীন সেই হাত খরচাটা পর্যন্ত আপাই দিত।
ওই যে বিয়ের আগে প্রেম করার সময় তোমাকে রোজ গাজরা দিতাম, বিভিন্ন ওকেশনে উপহার দিতাম, সেসবের টাকা কোথায় পেতাম বলো তো? সব বুবুই দিত। সেই আম্মা আর বুবুকে কিভাবে কি বলবো? আমি জানি ওনারা ভুল, কিন্তু সবসময় সব্বার ভুল ধরিয়ে দেওয়া সম্ভব নয়। সম্পর্কগুলো নিমেষেই নষ্ট হয়ে যায়। তবে কম তো আর বোঝানোর চেষ্টা করিনি। তারা না বুঝলে আমি আর কি করি বলো তো? সবটাই মনোযোগ দিয়ে শুনলো এবং বুঝলো যে বা ভুল কিছু বলেনি তুরাগ। সত্যি তারই বা কি করার আছে? তবে যেবার মস্তিষ্ক থেকে চিন্তা সরে না। উথুমির ভবিষ্যৎ নিয়ে বড়ই চিন্তিত হয় সে। তৈমুর কি পারবে সব সামাল দিতে? রাত ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কক্ষের দ্বার ভিড়ানো, বিদ্যুৎ থাকার পরও ঘর হয়ে আছে নিকষ কালো অন্ধকার। ব্যালকনিতে আলো জ্বলছে। একা একা সেখানে বসে আছে উথুমি। বাগানের আনাচি কানাচি থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক, সাথে ভেসে আসছে নাম না জানা পাখির সুরেলা কণ্ঠের গান। তৈমুর এখনো আসেনি ঘরে, হয়তো মায়ের ঘরে আছে। রাতে খাওয়ার আগে শাশুড়িকে একবার দেখতে গিয়েছিল উথুমি, যদিও যেবার কথায় নিয়ম রক্ষার্থে। ভালো মন্দ জিজ্ঞেসও করেছিল, কিন্তু তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি শাহানা। সেসবে কিছুই যায় আসে না উথুমির। সে বসে আছে আপন মনে, নিজের ভাবনাতে বিভোর হয়ে। হাতে একটি বেগুনি রঙের ডায়েরি তার। এই ডায়েরিটি 18তম জন্মদিনে বড় ভাইয়ের নিকট থেকে উপহার স্বরূপ পেয়েছিল উথুমি। উচ্চশিক্ষার জন্য যখন ঘর ছেড়ে ওই দূর বিশ্ববিদ্যালয়ের একটি মলিন হলে গিয়ে ওঠার সময় হয়েছিল, তখনই উৎস তাকে ডায়েরিটি দিয়ে বলেছিল, যখন নিজেকে একা মনে হবে, মনের কথা বলার মতো কাউকে পাবি না, তখন সবকিছু এই ডায়েরিতে লিখে রাখবি। ভাইয়ের কথা সবসময় শুনে এসেছে উথুমি, তাই তার পরবর্তী জীবনের অনেক ঘটনা, কত শত অনুভূতি যে এতে ঠাঁই পেয়েছে তার হিসেব নেই। গতকাল বাড়িতে গিয়ে নিজের আলমারি খুলতেই একটি ড্রয়ারে এই ডায়েরিটির দেখা পায় উথুমি। তখনই যত্ন সহকারে লাগেজের কাপড়ের ভাঁজে তা রেখে দেয় নিয়ে আসার উদ্দেশ্যে। ডান হাতের সাহায্যে একটা একটা করে পৃষ্ঠা উল্টায় সে। লেখাগুলোর উপর চোখ বোলায়, আখি পটে ভেসে ওঠে পুরনো সব স্মৃতির বহর। পরের পৃষ্ঠাগুলো পড়ার দুঃসাহস আর হয় না তার। পরের ঘটনাগুলো সে জানে, ভুলতে চেয়েও ভুলতে পারেনি অনেক কিছু। তবে সেসব আর ভাবতে চায় না উথুমি। অবহেলার সহিত একসঙ্গে অনেকগুলো পৃষ্ঠা উঠিয়ে চলে যায় শেষের দিকে। দৃষ্টি গিয়ে থমকে যায় নিজের লেখা অনুভূতি, আবেগে জর্জরিত কিছু শব্দে। আমাদের একটা ছোট্ট কুঁড়ে ঘর হবে, টিনের চালে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়বে, জারুল ফুলের গন্ধে মোহময় হয়ে উঠবে আমাদের বাড়ি। সকল ক্লান্তিকে দূরে ঠেলে রাত বিরাতে নকশি কাঁথা গায়ে জড়িয়ে পরম শান্তিতে তোমার বুকে মাথা রেখে আমি ঘুমাবো। আর তুমি তুমি এক সমুদ্র স্নেহ, মায়া, আদর নিয়ে আমার চুলের ভাঁজে আঙুল ডুবিয়ে আমায় ভালোবাসবে। কি বাসবে না? চোখ জোড়া ভিজে উঠে উথুমির। ঠোঁটের কার্নিশে ফুটে ওঠে বিষণ্ণ হাসি। আলতো করে শব্দগুলো ছুঁয়ে দিয়ে চোখ বুজে জোরে জোরে নিঃশ্বাস নেয়। তারপর এক নির্দয়া রমণীর ন্যায় ডায়েরি থেকে আলাদা করে ফেলে পৃষ্ঠাটি। টুকরো টুকরো করে তা ছিঁড়ে ফেলে দেয় ঘরে থাকা ময়লার ঝুড়িতে। মুহূর্তে প্রণয় মাখা শব্দগুলোর স্থান হয় অপ্রয়োজনীয় ময়লার স্তূপে। পুরনো একটি দিনের সমাপ্তি ঘটে সূচনা ঘটল নতুন আরেকটি দিনের। ফজরের নামাজ শেষে আজ অনেকদিন পর কোরআন পাঠ করলো উথুমি। ব্যালকনিতে দাঁড়িয়ে বুক ভরে টেনে নিল নিঃশ্বাস। কয়েক মুহূর্তে ভেতরে সকল সংশয়, দুঃখ, কষ্ট মিলিয়ে গিয়ে বুকের ভেতরে ঠাঁই পেল একটা ছটা প্রশান্তি। বাড়ির সকলে এতক্ষণে জেগে উঠেছে। নিচ থেকে ভেসে আসছে হাড়ি পাতিলের টুংটাং শব্দ। কান পেতে সে সব শুনলো উথুমি। ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে ঘর থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নেমে ডায়ে বায়ে না তাকিয়ে প্রবেশ করলো রন্ধনশালায়। চুলার পাশে সারি সারি কয়েকটা চায়ের কাপ সাজানো। চামচের সাহায্যে মেপে ঝেপে এক একটায় চিনি দিচ্ছে জেবা। উথুমি এসে তার পাশে দাঁড়ালো, হাস্যোজ্জ্বল মুখে বলল, শুভ সকাল। আচমকা কথাটা শুনে কিঞ্চিত চমকালো জেবা। চামচ নাড়ানো থামিয়ে পাশ ফিরে তাকিয়ে প্রত্যুত্তর করলো, শুভ সকাল। মুচকি হাসলো উথুমি। আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো সকলের কর্মকাণ্ড। পিড়িতে বসে বটির সাহায্যে আলু কাটছেন মালতী ফুপু। রুটি বানানোর জন্য সিঙ্কের উপর একটি বাটিতে আটার ডো তৈরি করে রাখা। জিবা আর চোখে তার মুখভঙ্গি পরখ করে নিয়ে শুধালো, তৈমুর ফিরেছে? না।
তাহলে সকাল সকাল রান্নাঘরে যে খিদে পেয়েছে? কিন্তু নাস্তা তো তৈরি হতে তো বেশ কিছুটা সময় লাগবে। চা দিচ্ছি, বিস্কুট দিয়ে খেয়ে পেটকে একটু সান্ত্বনা দাও। খিদে পায়নি, ঘরে একা একা বসে থাকতে ভালো লাগছিল না, তাই চলে এসেছি। ওহ, তা সব ঠিকঠাক আছে। প্রশ্নটা বুঝল না উথুমি, যার ধারা মুখশ্রীতে ফুটে উঠল স্পষ্টভাবে। জেবা তা দেখল না, তার দৃষ্টি এখন চায়ের পাতিলে। উত্তর না পেয়ে পুনরায় শুধালো, কি হলো? হ্যাঁ ঠিক আছে। ঠিক থাকলেই ভালো, আর ঠিক না থাকলে নিজ দায়িত্বে সব ঠিক করে নেবে, বুঝেছো? কোন ব্যাপারে বলছেন ভাবি? কপালে ভাঁজ পড়লো জেবার, পিছু ফিরে ফের তাকালো চায়ের পানে। জিজ্ঞেস করলো, এতক্ষণ না বুঝে উত্তর দিয়েছ। হুম। তোমার আর তৈমুরের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটাই জিজ্ঞেস করলাম। ও নাও এদিকে এসো দেখি, কিছু কাজকর্ম শেখাই তোমায়। বলে মুচকি হাসলো সে। উথুমি এগিয়ে এসে আবারও পাশে দাঁড়ালো। বাড়ির কে কয় চামচ চিনি খায় চায়ে সবটা সুন্দর করে বুঝিয়ে দিয়ে প্রশ্ন করলো, মনে থাকবে? হুম, থাকবে। গুড। আমি এই বাড়ির বউ হয়ে আসার পরের দিনই কিন্তু আমার শাশুড়ি আর ননদ মিলে আমার এই হেসেলে ঢুকিয়ে দিয়েছিল। রান্নাবান্না আমি বিয়ের আগেই থেকেই পারতাম, মায়ের থেকে শিখেছি। কিন্তু এই চা বানাতে গিয়েই পড়েছিলাম ফ্যাসাদে। কেউ চায়ে চিনি বেশি খায় তো, আবার কেউ চিনিই খায় না, আবার কারো দুধ চা ছাড়া চলে না, আবার কেউ রং চায়ে অভ্যস্ত। কাকে কি জিজ্ঞেস করব তখন অত কিছু আর মাথায় ছিল না। তো শেষমেশ নিজের মতো করে চা বানিয়ে খাওয়ালাম সকলকে। সকলেই ছোটোখাটো ভুলগুলোকে শুধরে দিল, কিন্তু আমার শাশুড়ি ননদ তা না করে খুঁচিয়ে খুঁচিয়ে সেদিন আমার চরম অপমান করলেন। এমনকি সকলের সামনে এও বলে দিলেন, মা কি কাজ কিছু শিখিয়ে পাঠায়নি, শুধু প্রেম করতে শিখিয়েছিল। কি লজ্জাজনক কথা, ভাবতে পারছ? তোমার ভাসুরও সেদিন চুপ ছিল, কোনো প্রতিবাদ করেননি। শুধুমাত্র শ্বশুর মশাইয়ের কারণে রক্ষা পেয়েছিলাম। তবে তোমার ভাগ্যটা ভালো, আমার মতো যা পেয়েছো বলেই তোমাকে এমন ঝামেলায় পড়তে হয়নি। নিজে খারাপ সময় পার করে এসেছি, তাই অন্য কেউ আমার মতো এমন পরিস্থিতিতে পড়ুক তা আমি চাইনি। দীর্ঘশ্বাস ফেলে উথুমি, মৃদু হেসে বলে, আপনি সত্যি খুব ভালো। ভালো মানুষদের চোখ দেখলেই চেনা যায়। কিন্তু আফসোস, আপনার শাশুড়ি আর ননদ আপনাকে বুঝলো না। আপনার শাশুড়ি ননদ আবার কি? আমাদের শাশুড়ি ননদ বলো মেয়ে। হ্যাঁ, আর সুন্দর করে আম্মা আর আপা বলে সম্বোধন করবি, ঠিক আছে? ঠিক আছে ভাবি। প্রত্যুত্তরে শব্দহীন হাসে জেবা। গল্পের তালে তালে রান্নার কাজে হাত চালায়। বেলা বাড়তেই সূর্য পূর্ব আকাশে তেজ নিয়ে প্রকোপ হলো। তার সাথে সাথে ফুলকুঞ্জের সদস্যরা এসে খাবার টেবিলে উপস্থিত হলো। বশিরউদ্দিন সকালের নাস্তা বাড়িতে করেন না, বাজার থেকেই করে আসেন। তাই আজ মহিউদ্দিনও ভাইয়ের সঙ্গ দিয়েছেন। সকাল সকাল তার সাথে চলে গিয়েছে বাজারের পথে। তিথিয়া ছেলে মেয়েদের আগে ভাগে খাইয়ে ঘরে পাঠিয়ে দিয়ে স্বামীকে নিয়ে খেতে বসেছে। খাবার পরিবেশনে জেবার হাতে হাতে সাহায্য করছে উথমি। সেসব কর্মকাণ্ড আর চোখে দেখে খাওয়ায় মনোনিবেশ করলেন শাহানা। তুরাগ খেতে খেতে মায়ের পানে বারবার তাকাচ্ছে। কিছু বলার জন্য উদ্গ্রীব হয়ে আছে তার মন। বিয়ের পর থেকে মায়ের সাথে কথা বলতে গেলে তার ভেতরে ভেতরে অস্বস্তি হয়। কে জানে কখন আবার কটু কথা বলে দেন মা। মুখে খাবার শেষ করে পানি পান করলো তুরাগ। গলা ঝেড়ে বলল, আমরা আজ চলে যাব আম্মা, ভাবছি দুপুরের পরই রওনা দিব। খেতে খেতে গম্ভীর দৃষ্টিতে বড় পুত্রের পানে তাকান শাহানা, তবে বিনিময় করেন না কোনো বাক্য। তৈমুর শুধায়, এত তাড়াতাড়ি? তুমি না বললে আর এক সপ্তাহখানে ছুটি আছে? তা তো আছেই, কিন্তু ওইদিকে জোয়ানের স্কুল থেকে টার্ম পরীক্ষার রুটিন দিয়েছে। এই সময় বেশি দিন লেখাপড়া থেকে দূরে থাকলে চলবে, তাই আজই ফিরে যাব। কাল থেকে আবার টিউটর ওকে পড়াতে আসবেন। ও, তো তোর ছুটি কবে শেষ? সপ্তাহখানেক পর, তবে কাল থেকেই ভাবছি আবার নিয়মিত হব। কাল থেকে? হ্যাঁ, অযথা বাড়িতে বসে থেকে কী লাভ? তার উপর ভাগের কাজগুলো জমে আছে, তাই আর ছুটি কাটাতে চাচ্ছি না। ছোট ভাইয়ের কথার বিপরীতে মাথা নাড়ায় তুরাগ। কথার ফাঁকি উথমির উদ্দেশ্যে বলে ওঠে, তোমার ছুটি কবে শেষ উথমি? সবে ভাসুরের প্লেটে আরেকটি রুটি দিচ্ছিল উথমি। আচমকা প্রশ্নে কিছুটা হতচকিত হলো। কৃত্রিম হেসে প্রত্যুত্তর করলো, 15 দিনের ছুটি নিয়েছিলাম, সবে সপ্তাহ পেরোলো। তাহলে তো এখনো অনেক দিনের ছুটি বাকি। বেশ ভালো।
করবীও এখানে উপস্থিত আছেন, সকলের সাথে বসে নাস্তা করছেন, পাশাপাশি চুপচাপ শুনছেন তাদের কথা। এবার তিনি মুখ খুললেন, আগ্রহ নিয়ে শুধালেন, কিসের ছুটি? তুমি কি চাকরি করো নাকি? প্রশ্নটির বিপরীতে উথমির উত্তরের অপেক্ষা কেউ করল না, যেবা নিজেই বলে উঠল, হ্যাঁ, আমাদের নতুন বউ বড় চাকরি করে, সরকারি কলেজে পদার্থবিজ্ঞানের শিক্ষক সে। কথাটা শুনে বেশ খুশি হলেন করবী। যা ওনার মুখশ্রীতে সুস্পষ্টভাবে ফুটে উঠল। তবে এই একই কথা শ্রবণাতীত হতেই বজ্রাসনের ন্যায় মায়ের পানে তাকায় তিথিয়া। শাহানাও তাকান মেয়ের পানে, দৃষ্টি দিয়েই মা মেয়ের মধ্যে কথার আদান প্রদান হয়। পরক্ষণেই সবার মাঝখানে বিদ্রুপের সুরে তিথিয়া বলে ওঠে, চাকরি করা মেয়ে, তা বউ চাকরি করবে নাকি সংসার? মেয়ের কথায় সায় দিয়ে এবার শাহানাও বললেন, চাকরি আর সংসার কখনো একসঙ্গে হয় না। তাছাড়া এ বাড়ির বউয়েরা বাড়ির বাইরে গিয়ে কখনো ওসব চাকরি বাকরি করে না। হঠাৎ এমন আক্রমণাত্মক কথায় ভড়কে যায় উথমি। মা বোনের এমন আচরণে তৈমুর আর তুরাগও ভারী অবাক হয়। করবীর মুখশ্রী স্বাভাবিক, জায়ের কথার বিপরীতে বলেন, চাকরি করতে যোগ্যতা লাগে, যা এবাড়ির বউদের ছিল না। তাই বলে যে অন্য কেউ করতে পারবে না এমন নিয়ম তো কখনো শুনিনি মেজো বুবু। কথাটা শুনতে মেজাজটা চরম খারাপ হলো শাহানার। ছোট যাকে উনি বরাবরই অপছন্দ করেন, ভদ্র মহিলার মন মানসিকতা, আচার ব্যবহারের দিক থেকে যেন একটু বেশি এগিয়ে গিয়েছেন। শাহানার মতে এসব মেয়ে মানুষ একদম সুবিধার নয়, এসব নারীর জন্যই অন্য নারীদের ঘর ভাঙে। যদিও ওনার এই ধারণার সম্পর্কে একমাত্র তিথিয়াই অবগত, তাই মা রেগে যাচ্ছে বুঝতে পেরে সে বলে উঠল, যাই বলুন না কেন ছোট চাষি, একসঙ্গে কখনো দুটো কাজ হয় না। একটা সংসার সামলানোর জন্য কি কম চাকরি ঝামেলা পোহাতে হয়? এর মধ্যে চাকরি করবে কখনো আর সংসারই বা করবে কখন? কই, আমি তো চাকরি করি না, বরং এতগুলো বছর ধরে মন দিয়ে সংসার করে যাচ্ছি। তাতে কি মহাদেশ অশুদ্ধ হয়ে গেছে? বাঁকা হাসলেন করবী, সঙ্গে সঙ্গে খোঁচা মেরে বলে উঠলেন, চাকরি? তাও আবার তুই? মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই তো তোর মা তোকে বিয়ে দিয়ে দিয়েছে। কত করে নিষেধ করলাম তোর মাকে, কিন্তু কি করলো? সেই সৌন্দর্যই দোহাই দিয়ে বিয়ে দিয়ে দিল। শেষমেশ পরীক্ষাটা তো আর দিতে পারলি না, বরং তার আগেই পোয়াতি হয়ে বসে রইলি। শোন তিথি, ওই 9 পাস পড়ালেখায় ভালো চাকরি বাকরি করা সম্ভব নয়। আর সংসার, সারাক্ষণ তো তুই বাপের বাড়িতেই পড়ে থাকিস। সংসার আবার কখন করিস রে? কথাগুলো বোমার ন্যায় বিস্ফোরিত হলো খাবার টেবিলে। হতভম্ব হয়ে গেলেন শাহানা, রাগে ফুঁসছে তিথিয়া। কড়া করে উত্তর দেওয়ার আগে, প্রস্তুত হওয়ার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৈমুর বলে উঠল, আহা, এই সামান্য বিষয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটির প্রয়োজন আছে? খাও তো চুপচাপ। সবাই তার কথায় থামলেও শাহানা থামলেন না। ছেলের উদ্দেশ্যে ক্ষীণ কণ্ঠে বললেন, শোন তৈমু, আমি সাফ সাফ তোকে বলে দিচ্ছি, এ বাড়ির বউ হয়ে থাকতে হলে চাকরি করা যাবে না। অমতে গিয়ে বিয়ে করেছিস বলে যে তোদের সব কিছুই আমি মেনে নিব, এমনটা হবে না। এখন সব থাক, ব্যাপারটা নিয়ে না হয় পরে ঠান্ডা মাথায় কথা হবে আম্মা। এখন যখন উঠেছে তাই এখনই আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম। এরপর এ নিয়ে আর কোনো কথাই হবে না, আমার কথাই শেষ কথা। যেবার তো রাগ থমথমে দৃষ্টিতে তাকিয়ে আছে শাহানার পানে, কিছু বলার জন্য সাহস পাচ্ছে না। উতুমি এতক্ষণ চুপচাপ সব শুনলো, তবে এবার আর চুপ থাকতে পারল না, বলল, চাকরি হাতের মোয়া নয় যে যখন ইচ্ছে গিয়ে পড়লাম, আবার অন্যের কথায় তা ছেড়ে দিলাম। আমি যে চাকুরিজীবী মেয়ে তা জেনেই আমাকে বিয়ে করে এ বাড়িতে আনা হয়েছে। তাছাড়া বিয়ের পর যে চাকরি ছাড়তে হবে এমন কোনো কথাও তো হয়নি। হলে অবশ্য কোনোভাবেই আমি এই বিয়েটা করতাম না। তাই আমার উপরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার একদম চেষ্টা করবেন না। আমার জীবন নিয়ে সিদ্ধান্ত আমি নেব, অন্য কেউ নয়। একদমই কথাগুলো বলে গটগট হেঁটে স্থান ত্যাগ করলো উথুমি। নতুন বইয়ের মুখে এমন কথা শুনে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল। স্ত্রীর যাওয়ার পানে আহত দৃষ্টিতে তাকিয়ে রইল তৈমুর। এই ব্যাপারটা নিয়েও যে সামনে বড় কোনো সমস্যা আসতে চলেছে তা সহাস্যেই টের পেল। তবে ঘটনাটি এখানেই থেমে গেল করবীর কথায়। খাওয়া শেষ করে চেয়ার ছেড়ে উঠতে উঠতে তিনি বললেন, আমি আর তোদের চাচাও আজ চলে যাব। তুরাগরা যেহেতু যাচ্ছে, তাই ওদের সাথেই না হয় বেরিয়ে পড়বো। তিথিরা কবে ফিরছিস? অরির বাবার রেস্তোরাঁ খোলা মানুষদের উপর
ব্যবসা ছেড়ে ছুড়ে তো আর এখানে বসে থাকা যায় না, তাই আজই ফিরে যাওয়ার কথা বলছিল। ও, সবার দেখি একদিনেই ফেরার সময় হয়ে এসেছে। ভালো ভালো। কথাটা সমাপ্ত করে চলে গেলেন তিনি। ঘরে এসে দরজা আটকে বসে রইল উথমি। রাগের চোটে নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে হাঁটাহাঁটি করতে করতে বিড়বিড় করে বলছে, পেয়েছেনটা কি সবাই? আমি কি হাতের পুতুল? যখন যা ইচ্ছে বলবে আর আমি চুপচাপ মেনে নিব? একদমই না। বাড়ির সবাই ইমোশনাল ব্ল্যাকমেইল করে বিয়ে দিয়ে দিল। শ্বশুর বাড়িতে পা রাখতে না রাখতেই ননদ শাশুড়ি বিয়ে মানব না বলে চিৎকার চেঁচামেচি। বিয়ের তৃতীয় দিন সকলের সামনে অপমান। এখন আবার চাকরি ছাড়তে হবে? ছাড়বো না আমি। রাত দিন পরিশ্রম করে পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে আমি জবটা পেয়েছি। ওনার কথা আমি কেন ছাড়বো? আপন মনে বিড়বিড় করতে করতে কয়েকটা নিঃশ্বাস ফেলে টেবিলের পাশে রাখা বড় বড় লাগেজগুলো এনে বিছানার উপর তুলল। বিয়ে হয়েছে সপ্তাহ হতে চলল, অথচ নিজের জিনিসপত্রগুলোই এখনো ঠিকঠাক ভাবে গোছগাছ করা হয়নি উথুমির। পড়ে আছে ব্যাগ বন্দি হয়ে। লাগেজগুলো খুলে ভেতর থেকে একে একে সবকিছু বের করলো উথুমি। আলমারির দরজা খুলতে চরম বিরক্ত হলো। তৈমুরের পোশাকে ভর্তি আলমারি, নেই কোনো ফাঁকা জায়গা। দীর্ঘশ্বাস ফেলে মুহূর্তেই সেসব ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল সে। নাস্তা সেরে ঘরে এসে বসলেন শাহানা। ওনার পিছু পিছু ভেতরে প্রবেশ করলো তিথিয়াও। এসে রাগে গজগজ করতে করতে বলে উঠল, আমি বলেছিলাম না আম্মা, ওইসব শ্বশুরের বয়স্ক মেয়ে আর যাই পারুক না কেন কোনো সংসার তারা করতে পারবে না। আসতে না আসতেই আপনার মুখে মুখে তর্ক। এখনই এমন করলে ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানে। আর তুই মুখে দেখছেন বউয়ের চাটিং চাটাং কথার বিপরীতে কিছুই বলো না। একটা ধমকও তো দিতে পারতো নাকি? কথাগুলো যেন আগুনের মধ্যে ঘি ঢালার মতো হয়ে গেল। শাহানার রাগটাকে আরো বৃদ্ধি করলো। নানা চিন্তা ভাবনায় অতিষ্ঠ হয়ে উঠলেন মুহূর্তে। তিথিয়া মায়ের পাশে এসে বসলো। পুনরায় বলল, এখন তো আপনাকে একা এখানে রেখে যেতে আর আমার ভয় লাগছে। একা পেয়ে কি না কি করে আপনাকে। কাল থেকে তৈমুর অফিস খোলা। বয়স আছে এই মুখ তেমন একটা হন না। বাড়িতে শুধু আপনি আর ওই মেয়ে। উফ, চিন্তায় চিন্তায় তো আমি শেষ হয়ে যাচ্ছি আম্মা। কথাটা শাহানাও বেশ কিছুক্ষণ ভেবে দেখলেন। কড়া মেজাজে বললেন, কি করবে সে? ভয় পাই আমি? এটা আমার স্বামীর বাড়ি। টানা ৪৫ বছর সংসার করেছি। সেখানে দুদিনের মেয়ে এসে আমার উপরে ছুরি ঘোরাবে? আমিও দেখে নিব। তুই যা, আমায় নিয়ে চিন্তা করতে হবে না। মায়ের কথাগুলো মোটেও পছন্দ হলো না তিথিয়ার। ভেবেছিল মা হয়তো তাকে যেতে বাধা দেবে, শামীমকে বুঝিয়ে হয়তো আরো কিছুদিনের জন্য রেখে দিবে, কিন্তু কিছুই হলো না। তবে আগুনে ঘি ঢেলে তেজটা যে বাড়িয়ে দিতে পেরেছে এতে সে চরম খুশি। নাস্তা সেরে নিচে বসে বড় ভাইয়ের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা চলছিল তৈমুরের।